স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। প্রিয় দর্শক, উত্তপ্ত রাজনীতির মাঠ। আজকে জামায়াতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল যারা বিক্ষোভ মিছিল করেছেন এই দাবিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি হতে হবে উভয় কক্ষে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে, এবং তারা বলেছেন জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটি হতে হবে। একই সাথে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, যেখানে আলোচনা চলছে সরকারের সঙ্গে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, সেখানে এই আন্দোলন এইটি যৌক্তিক নয় এবং এটাকে তিনি বলছেন তার ভাষায় এটা একটি গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও একই কথা বলেছেন। তিনিও সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান, বিএনপি নেতা ও নিরাপত্তা বিশ্লেষক, এবং আরও পাশে আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। আলোচনার ভিত্তিতে সব সমস্যার সমাধান বলছে বিএনপি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। বৈঠকে সমাধান না হয় রাজপথে আন্দোলন, দাবি ইসলামী দলগুলোর। যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, ট্রাইব্যুনালের নাহিদ। ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি, এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। জড়িতদের সর্বোচ্চ সাজার দাবি। নির্বাচন কমিশন সচিবালয় আইনের সংশোধনীর খসড়ায় উপদেষ্টা পরিষদের অনুমোদন। মন্ত্রণালয়ে হওয়া সংস্কার তালিকা চেয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 সনের 13 নম্বর আইনের সংশোধন প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে 17 ডিসেম্বরে শুরু হবে অমর একুশে বইমেলা, বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলা একাডেমি। এবং জ্বালানি খাতে আইন করে দুর্নীতি করেছে বিগত সরকার, বললেন জ্বালানি উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের জন্য দুর্বৃত্তায়ন বন্ধের তাগিদ বদিউল আলম মজুমদারের। দর্শক, শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আজকে আলোচনা করব উত্তপ্ত রাজনীতির মাঠ। প্রথমেই যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান, আপনাকে দিয়ে শুরু করব। যেটি বলছিলাম শুরুতেই, যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, সব বিষয় নিয়ে কথা হচ্ছে, সেখানে সব রাজনৈতিক দলগুলো আছেন, তারা কথা বলছেন। অনেকগুলো দলই বলছেন যে হ্যাঁ, আলোচনার মাধ্যমেই সব সমাধান করা সম্ভব এবং এটা নিয়ে রাজনীতির মাঠ গরম করার কোনো প্রয়োজন নেই। সেই সাথে আমরা দেখছি যে আজকে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামিক দল যারা মাঠে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং বিভিন্ন দাবি দেওয়া দিয়েছেন। এবং বিএনপি মহাসচিব আজকে দেশে ফিরে বলেছেন যে এই আন্দোলন, আলোচনা যেখানে চলছে সেখানে এই আন্দোলনটা আসলে রাজনীতির জন্য খুব ভালো কিছু নয় এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে, সেজন্য সাবধান থাকার কথা উনি বলেছেন। যেহেতু জামায়াত মনে করছে যে তারা আলোচনায় হয়তো ফল পাবে না বা রেজাল্ট পাচ্ছে না, সেজন্যই তারা রাজনীতির মাঠে আছে। একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং সমসাময়িক, এবং যেটা হচ্ছে আজকে রিসেন্ট কোশ্চেন। তো এখানে জামাতের যেটা আমি বলবো যে তারা আলোচনার মাঠে আছে, এবং আবার যেটা হচ্ছে মাঠে তারা একটা শোডাউন করে দুই দিক দিয়েই তারা একটা দুটো ডাইমেনশনে একটা প্রেশার ক্রিয়েট করা আর কি। আপনি যেটা বলছেন যে তারা
আলোচনার টেবিলে ফলপ্রসূ তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই সাথে আবার মাঠে একটা আন্দোলন করে তারা এটাকে যুগপদভাবে যদি কোনো শক্তিশালী রেজাল্ট আনা যায় বা ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় সেটার জন্যই করেছে। এটা তাদের কৌশলের অংশ হিসাবেই তারা করেছে বলে আমি মনে করি। এটা কৌশলের অংশ হিসেবে করেছে, তাতে এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য আসলে কি বার্তা দিচ্ছে? ভবিষ্যৎ রাজনীতির জন্য তো এটা একটা সেটেলমেন্ট হতেই হবে, তাই না? আইদার তারা তো পিআর চাচ্ছে এবং পিআর পদ্ধতিতে তারা যে ইলেকশন যেটা চাচ্ছে সেটা অ্যাকসেপ্টেড হতে হবে, আবার বিএনপি চাচ্ছে না, তাই না? এবং পিআর আমাদের দেশের জন্য এটা একটা মেজর চেঞ্জ হবে, তাই না? এটা মৌলিক সংবিধানের চেঞ্জ, যেটার জন্য আবার গণভোটের দরকার হবে, বা এই মৌলিক চেঞ্জ হতে হলে সংসদেও কিন্তু এটা পাস হয় না আর কি। হ্যাঁ, গণভোট দরকার হয়। তো সেই ব্যাপারগুলো রয়ে গেছে। এখন তারা দাবি করছে ঠিক আছে, বাট এই সার্বিক পরিস্থিতিতে এটা কিভাবে মানে সংবিধানসম্মত বা কিভাবে লিগ্যাল করা যাবে সেই ব্যাপারগুলো দেখতে হবে। একটা দাবি করে যদি সেটার কারণে যদি আমাদের নির্বাচন পিছিয়ে যায় এবং সেটাই যদি কভার্ড এম হয়, তো সেটা কিন্তু আসলে ঠিক হবে না, তাই না? তো সেই জন্যই আর কি যে তাদের দাবিটা তারা দাবি করতেই পারে। বাট এই পরিস্থিতিতে মানে ধরেন যে এখন এতগুলো চেঞ্জ বা এতগুলো ইভেন্ট, পলিটিক্যাল প্লাস্টিসিটি বলে একটা কথা আছে, যে একটা বিপ্লব পরবর্তী সময়ে যে ধরনের ঘটনাগুলো এখানে আমাদের ঘটছে, একটা ধরেন যে বিপ্লবের পরে রেইন অফ টেরর যেটাকে বলে সেটা হয়েছে, মব জাস্টিস ওগুলো হয়েছে, তারপরে আবার বিপ্লব থেকে ধরেন যে তার অবজেক্টিভ থেকে সরে এসে রাজনৈতিক দল করা হয়েছে, সেটাকে আবার থার্মোডোরিয়ান ইফেক্ট বলে ফ্রেঞ্চ রেভলিউশনে যদি আপনারা রিলেট করেন। কাউন্টার রেভলিউশনের ব্যাপার আছে, তার মধ্যে সামনে নির্বাচন আছে, আবার নির্বাচনের মধ্যে আবার পিআর হবে না, নর্মাল সিস্টেমে হবে। এটা কিন্তু আমাদের পলিটিক্যাল প্লাস্টিসিটি যেটা বলে যে ধারণ ক্ষমতা, একটা চেঞ্জের যে ইম্প্যাক্ট বা স্ট্রেস, সেটাকে এই সময়ের মধ্যে পলিটিক্যাল যে আপনার যে ক্ষেত্রটা আছে তারা কি সেই এতগুলো চেঞ্জ ধারণ করতে পারবে কি না সেটাও কিন্তু বিবেচনার বিষয় আছে। তো ধারণ করতে না পারলে তখন কি হবে? তখন টার্মোইল হবে বা স্ট্রেস অ্যান্ড কনফ্লিক্ট হবে, এবং যেভাবে একটা নির্বাচন পরিকল্পনা করা হয়েছে সেটা কি সুস্থভাবে বা সুষ্ঠুভাবে হবে কি না সে বিষয়ে একটু সন্দেহ থেকেই যায়। তো কাজেই দাবি যে কোনো পার্টি করতে পারে, বাট সেটা সিচুয়েশন অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী এবং সময় অনুযায়ী, সব কিছু পার্সপেক্টিভ অনুযায়ী এটা কি আসলেই যুক্তিযুক্ত হবে কিনা সেটা চিন্তার অবকাশ আছে। জি, ধন্যবাদ আপনাকে ফরিদুল হক। এই যে অবস্থাটা চলছে, আজকে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলকে মাঠে বিক্ষোভ সমাবেশ করতে, এবং তারা যে দাবি দাওয়াগুলো নিয়ে এখন মাঠে আছে, আপনিও কি তাই মনে করেন কিনা যে এখনই মাঠে গিয়ে আন্দোলন করার মতো পরিস্থিতি আসলে আছে বা তৈরি হয়েছে বা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে আপনি মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। না, আমি এটা মনে করি না। মানে বাংলাদেশে ধরেন গত জুলাইয়ের পরে আমরা মানে একটা ঐক্যবদ্ধ কমিশন হয়েছে পরে, কিন্তু আমরা কিন্তু আসলে একদম ডে ওয়ান থেকে এক ধরনের অলিখিত ঐকমত্যের ভিত্তিতেই বাংলাদেশ আসলে চলছে। একটা অলিখিত ঐকমত আমাদের আছে, এবং বাংলাদেশে বোধহয় ইতিহাসের প্রথমবারের মতো যে প্রায় সব রাজনৈতিক পক্ষ কিংবা সব স্টেক হোল্ডার টেবিলে আছে, কিন্তু প্রচণ্ড উত্তেজিত সময় আমরা পার করছি গত এক বছর, কিন্তু আমাদেরকে রাস্তায় যেতে হয়নি। এই পরিস্থিতিটা বাংলাদেশের ছিল। রাস্তায় আমাদেরকে যেতে হয়েছে শুধুমাত্র, এবং আমরা সবাই গেছি, আবার টেবিল থেকে সবাই একত্রে রাস্তায় গিয়েছেন, সবাই একত্রে গিয়েছি। সেটা হচ্ছে আমাদের কমন যে শত্রু, তাদের বিপক্ষে আমরা গিয়েছি। এবং আমরা যারা টেবিল শেয়ার করছি তারা আসলে বলতে পারেন যে আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আমাদের মধ্যে ওই শত্রুতা ব্যাপারটা নাই। এবং এইখানে ধরেন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে ঐক্যমত্য কমিশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচনা মানে জুলাই সনদকে কেন্দ্র করেই তো এই ঘটনাটা। তো জুলাই সনদটা এখনও আলোচনার টেবিলে, এটা এখনও সেটেল ডাউন হয়নি। ইভেন আমি মনে করি যে চার্টারের যে ধরেন প্রস্তাবনা, যে 84টা প্রস্তাব ধরেন একরকম গৃহীত হলেও এখানে যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, এখানে অনেকেরই এখনও আপত্তি রয়ে গেছে। আমি মনে করি এইটাও আসলে এই আপত্তিও কমিয়ে আনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি, এটাও আছে আলোচনার মাধ্যমে। এবং সেক্ষেত্রে বাস্তবায়নের যে প্রক্রিয়া নিয়ে প্রধানত এখন যে আমাদের দ্বিমতগুলো হচ্ছে, সেটা তো আমি মনে করি যে দারুণ আশাবাদী, যেটা একটা না একটা পথ আমরা বের করতে পারবো। এখন
আলোচনার টেবিলে থাকার পাশাপাশি রাজপথে আন্দোলন করার ইতিহাস আমাদের এখানে যে একদম নেই তা না, কিন্তু এই সিচুয়েশনে সেটা আসলে এবারের এই প্রেক্ষাপট সিচুয়েশন কিন্তু প্রেক্ষাপটটা সেরকম সেরকম না। না, প্রেক্ষাপটটা এবার সেরকম না। তো এইবার আসলে এটা দরকার ছিল না। এতে করে যেটা প্রবলেমটা যেটা হয়েছে, হয়তোবা ওনারা একটা কি বলে যে একটা সৎ রাজনৈতিক উদ্দেশ্য থেকেই গিয়েছেন, কিন্তু এতে করে যে সুবিধা মানে যে প্রবলেমটা তৈরি হয়েছে, এখানে প্রচুর গসিপ তৈরি হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, প্রচুর গসিপ তৈরি হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে যে আচ্ছা এটা কি অন্য কোনো এজেন্ডা আছে, হ্যাঁ এটা কি অন্য কোনো এজেন্ডা আছে নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, তারা কি আসলে পরিস্থিতিকে টালমাটাল করতে চায়, তারা কি আবার একটা অন্য দিকে নিয়ে যেতে চায়, কিংবা তাদের পেছনে কি কোনো অন্য এজেন্ডা কাজ করতেছে, এই যে যে গসিপিংগুলো তৈরি করার সুযোগ করে দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়। সো এটা দরকার ছিল না। এটা ছাড়াও আমরা ঐক্যমত্য কমিশন আমরা জানি যে আরও 1 মাস টাইম বাড়ানো হয়েছে, মাত্র 2 দিন বসেছে, আরও বসবে, কোনো না কোনো একটা সেটেল ডাউন তো হতোই কিংবা হবেই। এই যে দাবিগুলো ছিল এখানে জুলাই সনদের বাস্তবায়ন, এটা তো মূলত সবারই এটা দাবি, সেখানে এনসিপি তো মূল ভূমিকা পালন করেছে জুলাই সনদের বাস্তবায়নের জন্য, তারা কথা বলছে, গণভোটের কথা বলছে তারা, কিন্তু সেখানে আপনারা কিন্তু মাঠে নেই, জামায়াত সেখানে মাঠে আছে। আপনার কাছে কি মনে হয় না যে এই মুহূর্তে মাঠের আন্দোলন বাদ দিয়ে যদি আলোচনার টেবিলে ফলপ্রসূ কোনো রেজাল্ট বের করে নিয়ে আসা যায়, সেটা এই সময়ের গণতন্ত্রের জন্য ভালো হবে? অন্য কেউ হয়তো এই সুযোগগুলো কাজে লাগাতে পারবে না। না নিশ্চয়ই, মানে এখানে ধরেন আমি তো বললাম প্রথমেই যে আমাদের এনসিপির প্রধান 3টা, আমরা বারবার করে বলেছি আমাদের প্রধান 3টা দাবি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা যে জুলাই গণহত্যা সহ যত অপরাধ হয়েছে এটার বিচার, এবং বিচারটাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় এটা সম্পন্ন করতে হবে এবং এটা চলমান থাকতে হবে। এটা কোনোভাবে কোনো কিছুর মানে কোনো অজুহাতে এটাকে বাধাগ্রস্ত করা যাবে না, এইটা একটা কথা আমরা বলেছি। এবং যেই কারণে আসলে আমাদের গণ অভ্যুত্থান করতে হলো, একটা ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে আছে, এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা বিলোপ না করলে অন্তত এটাকে একটা মোটামুটি একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে গেলে একটা বড় ধরনের সংস্কার দরকার, মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, সেটা করতে হবে। এবং এটা আমরা মনে করেছি, আমরা এটা এখনও মনে করি যে এইটা হতে হবে একটা গণপরিষদের মধ্য দিয়ে। একটা নতুন সংবিধান যদি আমরা পাই, তাহলে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রবেশ করতে পারবো। আমরা সেই জায়গাতে কিন্তু এখনও একমত, সেই জায়গাতেই আমরা আছি। এবং আমরা এমন কথাও বলেছি যে জুলাই সনদ যদি প্রপারলি বাস্তবায়ন করা না হয়, নির্বাচনে যাব কিনা আমরা এটা ভাববো, কারণ আমাদের এটা প্রধান এজেন্ডা, প্রধান এজেন্ডা নির্বাচন, আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। কিন্তু আমরা এইটার জন্য কোনো ধরনের কোনো আন্দোলন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমাদের কাছে কখনোই মনে হয়নি। কারণ আমরা মনে করি যে এখনও প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও, প্রচণ্ড তর্ক বিতর্ক সত্ত্বেও আমরা আলোচনার টেবিলে আছি। সো গণতন্ত্রের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আলোচনার টেবিলে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো সেই জায়গা থেকে মনে করেন যে এইটা হয়তোবা না করলে হয়তো, এখন যারা আন্দোলনের ডাক দিয়েছে 7টা রাজনৈতিক দল, এখানে বড় রাজনৈতিক দলও আছে, তাদের কাছে নিশ্চয়ই যুক্তি আছে তাদের মতো করে, তাদের কেউ থাকলে হয়তো বা তারা ভালো বলতে পারতেন, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা এটা মনে করিনি। তো এই জায়গা থেকে যেটা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে ব্যাপারটা, বাস্তবায়নের পদ্ধতির যে জায়গাটা, যে সংকটটা, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা পরিচিত যে পদ্ধতি কিংবা একটা শর্টকাট ওয়েতে একটা দ্রুত সমাধানের মধ্যে যেতে চাই। শর্টকাট ওয়েতে বাংলাদেশের সংকটটা এত জটিল, এটা শুরু থেকেই সংকটটা ছিল, এবং অলরেডি এই সংকট নিয়ে আমরা 50 বছরের উপরে পার করছি। এর ভেতরে বহু ঘটনা ঘটেছে। আপনার সামরিক কু হয়েছে, এখানে বাকশাল হয়েছে, এখানে আমরা নির্বাচনী একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করার পরেও সেটাকে ধরে রাখতে পারিনি, সামরিক শাসন হয়েছে। আবার মনে করেন যে কি বলে যে একটা সিভিল সামরিক ব্যাক্ট একটা সিভিল গভর্নমেন্ট এখানে শাসন করেছে, এরকম বিভিন্ন। এরপর একটা ফ্যাসিস্ট সরকার এখানে একটা ফ্যাসিস্ট শাসন এখানে ছিল। তো এই সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আসলে বুঝি যে এই যে সংকটটা, এটা তাড়াহুড়া করে যদি আমরা কোনো সমাধান করতে চাই, এটা হিতে বিপরীত হতে পারে, বুমেরাং হতে পারে। দ্যাটস ওয়ে আমরা বলছি যে এটা একটা স্থায়ী সমাধানের দিকে যেতে হবে, যেটা আমরা মনে করি যে সাংবিধানিক যে সংকটটা, এইটাকে এটাকে ঠিক করার জন্য যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, সেখানে আসলে গণপরিষদের দিকে যাওয়া উচিত। এটা সবার জন্য বেটার হবে, সেই জায়গাতেই আমরা আছি। এবং এটা আমরা অনেকগুলো ঐতিহাসিক বাস্তবতা, যেভাবে সংবিধানকে যেভাবে সংশোধনীগুলোর মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, এবং যেভাবে বিভিন্ন অনেক যৌক্তিক সংশোধনী, যেমন পঞ্চম সংশোধনী তো চতুর্থ সংশোধনীর পরে যে বাকশালকে স্টপ করে দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাত্রা, সেইটার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে বাস্তবায়ন করা হয়েছে কিংবা রেটিফাই করা হয়েছে, সেটাকেও তো আদালত পরে বাতিল করে দিয়েছে। তার মানে এই ঝুঁকিগুলো আমাদের এখানে যেহেতু আছে, সো আমাদেরকে একটা নিউ স্টার্ট করতে হবে।
দ্যাটস আমরা গণপরিষদের কথা বলেছি। কিন্তু এটা তো ধরেন মনে করেন যে এখনও এটা আলোচনার টেবিলে আছে, আমি এখনই মনে করি না যে সবটা এখনও মনে করেন যে সেটেল হয়ে গেছে। সো কোনোটাই এখনও ধরেন সেটেল না, মানে ধরেন এখানে প্রধানত যেটা হচ্ছে 3-4টা প্রধান মানে সেটেল করার ক্ষেত্রে 3-4টা প্রধান লাইন পাওয়া গেছে। যেমন ধরেন আমরা গণপরিষদের কথা বলছি, জামায়াত একবার গণভোটের কথা বলেছেন এবং তারা আবার পরবর্তীতে একটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছেন। আবার বিএনপি বলতেছেন যে আগের মতো করে সংশোধনের মাধ্যমে হবে। আবার কেউ কেউ একটা সংবিধান সংস্কার সবার কথা বলেছেন। তার মানে বিভিন্ন প্রস্তাব এখন আলোচনার টেবিলে আছে এবং 1 মাস না থাকলে এখনো অন্তত 20-25 দিন সময় আছে। তো আমার মনে হয় যে এই সময়টাতে আমরা যদি মনোযোগের সাথে আলোচনা করি তাহলে এইখান থেকে একটা আসলে সমাধান বের করার আনা সম্ভব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের এই আন্দোলনে যাওয়াতে যেটা হলো যে আমাদের এই আলোচনার টেবিলগুলো কিছুটা কিন্তু সংকুচিত হয়ে গেল। মূলত আসলে আমরা ঐক্যমত্য কমিশনে যে আলাপগুলো করছি সেটার পাশাপাশি বিভিন্ন দলের প্রতিনিধিরা বিভিন্ন পর্যায়ে কিন্তু আসলে আলাপ করতে থাকে। যেমন আমাদের সাথে যদি কোথাও আনঅফিসিয়ালি কিংবা ধরেন কোনো কমন প্রোগ্রামে কোনো বিএনপির নেতাদের সাথে দেখা হয় কিংবা কোনো জামাতের নেতাদের সাথে দেখা হয়, তখন আমরা তো আসলে আলাপ করি এবং কিংবা ফর্মালি ইনফর্মালি বিভিন্ন রকম আলাপ হতে থাকে। তো ওই আলাপগুলোর মধ্যে কিন্তু আমরা কাছাকাছি আসার চেষ্টা করতে পারি। মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা আমরা সবাই যদি বুঝি যে এইটা আসলে একটা যৌক্তিক সমাধান এবং আমরা সবাই একমত হই, তাহলে তো এটা আসলে কোনো সমস্যা না। তো সেইটার জন্য যে পরিবেশটা দরকার, ওই পরিবেশটা বজায় রাখা আমাদের সবারই আসলে দায়িত্বশীলতার ব্যাপার ছিল। ওই জায়গাটাতে একটু ছেদ হলো বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ ফরিদুল হক। জগলুল হাসান উনি যেটা বলছিলেন এবং আমারও প্রশ্ন ছিল এর আগেও, যে এই যে আন্দোলন, মাঠে যে আন্দোলনটা শুরু হলো, যেটা আমরা এর আগে দেখিনি, আমরা বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে দেখেছি মাঠে থাকতে, কিন্তু রাজনৈতিক দলগুলো যখন এই যে আন্দোলনে আসলো তখন অন্যান্য যে পক্ষগুলো আছে এখনকার এই যে জুলাই আগস্টের যারা আন্দোলনে ছিলেন, বিগত সরকারকে যারা উৎখাত করেছেন আন্দোলন করে, এই আন্দোলন যদি এই জামায়াত এবং এই ইসলামী দলগুলো আন্দোলনে থাকে তাহলে যারা বিতাড়িত হয়েছে তারা কি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে কিনা বা ফায়দা নেওয়ার সুযোগ আর তৈরি হচ্ছে কিনা? রাইট। তো যেটা হচ্ছে যে জামাত কিন্তু খুব স্ট্রাকচার্ড একটা রাজনৈতিক দল, তাই না? আপনাকে এটা বুঝতে হবে। এবং যেটা হচ্ছে যে তারা যেটা করেছে, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে তারা তাদের কৌশল হিসাবেই করেছে। তাদের যে প্ল্যান, যে আলোচনার টেবিলে এবং বাইরে একটা মাঠে এসে একটা প্রেশার ক্রিয়েট করা, হ্যাঁ। এবং আপনি যেটা বলছেন, মাঠে যদি এই আন্দোলনটা সহিংস পর্যায়ে যায় বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তো সে সুযোগ নেওয়ার জন্য তো অন্য যে কোনো কম্পিটিং এন্টিটি আছে যারা, তারা আসতেই পারে। এবং সেটা আসলে কিন্তু আলটিমেটলি কী লাভ হচ্ছে, কার লাভ হচ্ছে? তাদের এই নির্বাচন পেছানো বা পিআর পদ্ধতি, এগুলো কিন্তু আলটিমেটলি এগুলোর মাধ্যমে তাদের ইন্টেনশনটা কী? তারা তো প্রথম থেকেই চাচ্ছিল যে ধরেন যে নির্বাচনটা আরও পিছিয়ে যাক, তাই না? তো এটাতে তাদের লাভ আছে, কারণ তাদের তারা কিন্তু বলেছিল যে প্রথম দিকে বলেছিল রমজানের আগে নির্বাচনটাই ভালো সময়। হ্যাঁ, সেটাই। প্রথম দিকে তারা তো এটা পেছনে চেয়েছিল। কারণটা কেন চেয়েছিল সেটা আপনাকে বুঝতে হবে। যে তাদের লিডারশিপ, মানে গত ফ্যাসিবাদের সময়ে তাদের লিডারশিপকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, নেতৃত্ব শূন্যতা ছিল, তারা রাজনীতি সেভাবে করতে পারেনি। তো তারা ভেবেছিল যে যত সময় যাবে এবং নির্বাচন দেরিতে হবে তত তাদের সেই অর্গানাইজেশনটাকে তারা আরও বেশি সাংগঠনিকভাবে সেটা কাভার করবে এবং তারা আরও তাদের যে সাংগঠনিক দুর্বলতাগুলো আছে সেগুলো কাভার করে আর শক্তভাবে ফিরে আসবে। তো এখন তার একটা সময়ে এটা আবার কৌশলগত কারণে তারা চেঞ্জ করেছে। এখন যেটা আমি বলছিলাম যে তারা যেটা করছে সেটা কিন্তু তাদের সেই অবজেক্টিভকে সামনে রেখেই করছে। এখানে আমরা অবশ্যই একটা আলোচনার টেবিলে যখন বসা হয়েছে, এটা এক্সপেক্টেড যে তখন বাইরে অন্য কোনো ধরনের এজিটেশন বা অন্য কিছু হবে না। কিন্তু এই যে একটা শোডাউন বা একটা দেখানো যে না ঠিক আছে, আলোচনা ফেল হলে হোয়াট ইজ দ্য মেসেজ দে গিভিং, যে মাঠে এরকম আন্দোলন হবে এবং আন্দোলন হলে টার্মোয়েল হবে বা গণ্ডগোল হবে, তখন ওই যে আপনি যে কথাটা বললেন বিভিন্ন কম্পিটিং এন্টিটি তখন তারা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। সো আলটিমেটলি তাদের তো যে অবজেক্টিভ, যেটা প্রথম দিকে তারা বলেছিল, সেই অবজেক্টিভটাই কিন্তু তখন তাদের ফুলফিল হচ্ছে। তো এটা তারা প্ল্যান্ড ওয়েতেই হয়তো বা এই দুই সাইডই তারা এই জিনিসটা করছে। তো এখন যেটা হচ্ছে যে এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং এটা হওয়া উচিত না, এবং আমরা আশা করব যে আলোচনার টেবিলেই যাতে এটা সমাধান হয়ে যায়। বাট তারা যে মেসেজটা দিতে যাচ্ছে সেটা কিন্তু তারা দিচ্ছে বাইরে গিয়ে, যে এখানে যদি সমাধান না হয়, তাদের দাবি যদি ফুলফিল না হয়, তাহলে বাইরে একটা এই ধরনের
মুভমেন্টে তারা যাবে, এই মেসেজটাই তারা দিচ্ছে আর কি বাইরে এটাকে, যেটা অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে উনি যেটা বললেন আর কি। তাহলে নির্বাচন নিয়ে সংশয় কি, এই অবস্থায় এসে নির্বাচন নিয়ে কি আর কোনো সংশয় আছে? নির্বাচন নিয়ে এখন তারা যদি পিআর পদ্ধতিতে অনড় থাকে এবং আমাদের বিএনপির যে অবস্থান সেটা তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে তাহলে, এবং সেই ক্ষেত্রে এই সলিউশনটা কিভাবে হবে, তো সেটা যদি আলোচনার টেবিলে না হয় তাহলে তো এটা একটা গ্রে এরিয়া দেখাই যাচ্ছে, এবং এটা একটা মানে লাইকলি কোনো কনফ্লিক্টে যায় কি না, এবং আশা করব যে আমরা সবাই এটাকে মানে একটা অ্যামেকেবল সলিউশনে আসবে, এবং তারপরে 2 কক্ষ বিশিষ্ট সংসদ সেটাও আছে, এবং যেটা হচ্ছে যে উচ্চ কক্ষে যদি পিআর পদ্ধতি এবং নিম্ন কক্ষে যদি আপনার নর্মাল যে এক্সিস্টিং যে ইলেকশন সেটা যদি হয় এবং সেটা যদি সবাই মেনে নেয়, তো তাহলে একটা সলিউশন আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আবার যদি মানে দাবি যেটা জামাত বা অন্যান্য দলের যে দাবি যেটা তাদের সংশ্লিষ্ট দলগুলোর যে পিআর পদ্ধতিতেই নির্বাচনটা হতে হবে, তো সেই ক্ষেত্রে তো এটা একটা মানে আনরিজলভ সিচুয়েশন হয়ে যাচ্ছে, এটা সমাধান তো হতে হবে, না হলে তো মানে ধরেন যে আপনার ইলেকশনে যাওয়াটা একটু অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই না? বাট আবার পিআর পদ্ধতি চাইলেই তো পারবে না, এটা তো একটা মৌলিক মানে চেঞ্জ, এবং এটা সংসদেরও সেই এখতিয়ার নেই, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটা গণভোটের একটা ব্যাপার থেকে যায়। তো আবার তারা বলছে যে না, একটা সাংবিধানিক আদেশ দিয়ে পরবর্তীতে এটাকে লিগ্যালাইজ করা, তো এই ব্যাপারগুলোতে আবার আপনার আইনগত জটিলতা বা আইনগত কিছু কমপ্লেক্সিটি রয়ে গেছে। তো এই জিনিসগুলোকে সবগুলোকে যদি একটা আলোচনার টেবিলে সবার সম্মতিক্রমে এবং আইনগত বৈধ পদ্ধতির মাধ্যমে একটা যে রোডম্যাপ দেওয়া হয়েছে সেই অনুযায়ী যদি আগানো যায় এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমরা মনে করব যে ব্যাপারটা খুব ভালোভাবে সমাধান হলো, না হলে তো একটা কনফ্লিক্টিভ সিচুয়েশন হতেই পারে। ফরিদুল হক, আমি একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, তার আগে আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। জামায়াতের যে আরেকটি তাদের ইস্যু আছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, যেটা আপনারাও বারবার বলে আসছেন যে যেহেতু সেই সময়ের ফ্যাসিবাদীদের সঙ্গে তাদের একটা সংশ্লিষ্টতা ছিল এবং তারা বিভিন্নভাবে সহায়তা করেছে, সেই সময় তারা সুযোগ সুবিধা ভোগ করেছে, সেজন্য আপনারাও চাচ্ছেন তাদেরকে নিষিদ্ধ করার জন্য বলছেন। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সব রাজনৈতিক দলকেই যদি এক এক করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে নির্বাচন করবে কারা? এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম উত্তপ্ত রাজনীতির মাঠ নিয়ে। আমরা এবার একটু যাব ফরিদুল হক আপনার কাছে। বিরতির আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে, যদি সব রাজনৈতিক দলকেই নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে রাজনীতি করবে কারা, নির্বাচন করবে কারা, এই বিষয়টি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জি, আসলে সালাউদ্দিন সাহেবের কথা করাটা একটু মুশকিল। উনি এখন বাংলাদেশের যেই পরিমাণ প্রভাবশালী রাজনীতিবিদ, ওনার কথাকে তো ধরেন আসলে কাউন্টার করা একটু মুশকিল, কিন্তু এটা তো কাউন্টার করতেই হয়, কারণ সব রাজনৈতিক দল নিষিদ্ধের কথা যেভাবে বলছেন, এতে করে উনি পক্ষান্তরে জাতীয় পার্টিকে একটা রাজনৈতিক দল হিসেবে কি বলে যে সার্টিফিকেট দিচ্ছেন কিনা, এই প্রশ্নটা আসলে পাল্টা। ওনাকে সরাসরি করতে পারলে ভালো হইতো যে উনি আসলে জাতীয় পার্টিকে রাজনৈতিক দলের মর্যাদা দিতে চান কিনা এখন। কারণ আমরা দেখেছি যে গত 15 বছর কিংবা 16 বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে যত অপকর্ম করেছে, প্রত্যেকটা অপকর্মের সরাসরি সহযোগী হচ্ছে জাতীয় পার্টি, প্রত্যেকটা অপকর্মে। আপনাকে কয়েকটা তথ্য দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে 2008-এর নির্বাচনটা আপনি যদি বাদও দেন, 2008-এর প্রথম যে হাসিনার ওই সময়কার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে সম্ভবত তাদের 5 জন মন্ত্রী ছিল এবং তারা একত্রে জোট হয়ে নির্বাচন করেছে, 27 জন এমপি ছিল, ওটা আমি ধরেন বাদ দিলাম। 14 সাল খুব গুরুত্বপূর্ণ, 14 সালে যে বিনা ভোটের যে নির্বাচন করেছে শেখ হাসিনা 14 সালে, যেটার জন্য ব্যাপক পরিমাণ আন্দোলন করার পরও, সেই আন্দোলনের উপরে ব্যাপক পরিমাণ জুলুম নির্যাতন করার পরও সেটা থেকে হাসিনাকে ফেরানো যায়নি। সেই নির্বাচনে জাতীয় পার্টির সম্ভবত, আমার কাছে যতটুকু তথ্য আছে, এটা একটা দুটো এদিক সেদিক হতে পারে, কিন্তু সম্ভবত 34 জন এমপি ছিল ওই পার্লামেন্টে জাতীয় পার্টি, এবং সম্ভবত 3 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিল।
মানে 18 সালে 26 জন এমপি ছিল, যেটা রাতের বেলা ভোট হয়েছে, এটা আমরা জানি। এবং সর্বশেষ যে 24-এর যে নির্বাচন, যে ডামি নির্বাচন, সেখানে নির্বাচিত হয়েছিল 11 জন। সম্ভবত নির্বাচন করেছিল আরও অনেক বেশি, যেখানে আওয়ামী লীগ তাদেরকে সিট ছেড়ে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগেরই স্বতন্ত্র ক্যান্ডিডেটের বিপক্ষে তারা নির্বাচন করে জিতে আসতে পারেনি, 11টা বাদে। তার মানে প্রত্যেকটা নির্বাচনে তারা আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে গিয়েছে, প্রত্যেকটা নির্বাচনে। এটা হচ্ছে একটা। এবং 14 থেকে 18, 8 থেকে ধরেন 14, এই সময়টাতে আওয়ামী লীগের ক্যাবিনেটে তারা ছিলেন। 8 থেকে 14 যে ক্যাবিনেটে তারা ছিলেন, যে সরকার তারা চালাচ্ছেন, ওই সময় বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর, মানে বাংলাদেশের এই সমসাময়িক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী করা হয়। এই পঞ্চদশ সংশোধনী যেই পার্লামেন্টে করা হচ্ছে, যেই সরকার এটা করতেছে, সেই পার্লামেন্ট এবং সেই সরকারের সহযোগী শক্তি হচ্ছে জাতীয় পার্টি। এবং আরেকটা সবচেয়ে এইগুলো হচ্ছে গিয়ে ধরেন অন্য সব বিচার বাদ দেন, যদি শুধুমাত্র এই কারণেও জাতীয় পার্টিকে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, শুধু এই কারণে। কিন্তু এর থেকে ভয়ঙ্কর কাজ আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে যে রাজনৈতিক দল বলা হচ্ছে, এটা মোটেই কোনো রাজনৈতিক দল না, এইটা হচ্ছে দিল্লির একটা এজেন্সি। আমরা পরিষ্কারভাবে জানি যে 2024-এর নির্বাচনের আগে জাতীয় পার্টির যে চেয়ারম্যান, উনি দিল্লি থেকে ফেরত এসে বলছেন যে দিল্লিতে কি আলোচনা হয়েছে এটা আমি বাংলাদেশের মানুষের সামনে বলতে পারবো না। তার মানে দিল্লি হচ্ছে ওনার প্রভু, এবং বাংলাদেশের মানুষকে ওনারা প্রজা মনে করে। বাংলাদেশের মানুষ জানতে পারবে না যে দিল্লিতে কি হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায়, যদি তার পারমিশন দেয়। এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে তারা এখানে এজেন্সি নিয়ে আসে দিল্লির। কোন দিল্লি? যেই দিল্লি সকল দিক থেকে, দিল্লির যে পলিসি, সকল দিক থেকে বাংলাদেশের শত্রু দিল্লি। দিল্লি আজকে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলতেছে, অথচ আমার এখানে গণহত্যা চালিয়ে যে গিয়েছে তাকে সে ওখানে শেল্টার দিয়েছে, তাকে অফিস করার সুযোগ দিচ্ছে, তার লোকজনদেরকে আশ্রয় দিয়েছে, তার লোকজনদেরকে অফিস করার সুযোগ দিয়েছে। এই কাজ দিল্লি করছে। তাদের যারা সহযোগী, তারা নাকি রাজনৈতিক দল। আমি তো মনে করি জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট। আমার এখানে শ্রদ্ধেয় উনি নিরাপত্তা বিশ্লেষক, উনি আরও ভালো বলতে পারবেন, উনি দলীয় কারণে বিরোধিতা করবেন কিনা আমি জানি না, কিন্তু আপনি এটা পরিষ্কারভাবে বোঝেন যে ওনারা কি বলে যে আর্মড ফোর্সেসে ছিলেন। আপনার 3 দিক থেকে যে রাষ্ট্র আপনাকে ঘিরে রেখেছে, যে প্রতিদিন আপনার বর্ডারে মানুষ হত্যা করে, যে আপনার নদীর পানি আটকে দেয়, যে আপনার রাজনীতিকে এখানে কন্ট্রোল করে, যে এটাকে সিকিম বানাতে চায়, যে আপনার অর্থনীতিকে কন্ট্রোল করে, যে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে, যে আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে উঠতে দেয় না, যাতে তারও এখানকার হসপিটাল বন্ধ হয়ে যায়, একে আমার বন্ধু রাষ্ট্র বলতে হবে। এ পরিষ্কারভাবে আমাদের জন্য শত্রুতা করেছে গত 50 বছরে। এই শত্রুর হয়ে যারা এখানে এজেন্সি, এখানে যারা মানে এজেন্ট হিসেবে যারা আছে এখানে, তাদেরকে আমরা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করি। এবং কোনোভাবেই তাদের কার্যক্রম কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নয়, এটা একটা এজেন্সি। দ্যাটস ওয়াই এইটাকে রাজনৈতিক দলের দেওয়া, কি বলে যে রাজনৈতিক দল হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া, এইটা আমি ঠিক জানি না সালাউদ্দিন সাহেব এটা বুঝে বলেছেন কিনা। যদি উনি বুঝে বলেন তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু আমি ওনাকে অনুরোধ করবো যাতে উনি এটা রিভাইজ করেন ওনার এই কথা। এবং আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যেটা বলেছি আওয়ামী লীগ প্রশ্নেও কিন্তু আমরা একই কথা বলেছি, এটা নির্বাহী আদেশে নিষিদ্ধের ব্যাপার না। আপনি আপাতত তার কার্যক্রম স্থগিত করেন, কারণ তার কারণে এখানকার সিকিউরিটির প্রবলেম হচ্ছে। কারণ তাকে দেখলে তো মানুষের আসলে তেড়ে যাইতে মন চায়, তখন একটা সিকিউরিটির প্রবলেম হয়। তাকে বলতে হবে বাবা তুমি এখন চুপচাপ থাকো, তোমার এখন রাজনৈতিক কার্যক্রম, তুমি প্রচুর রাজনৈতিক কার্যক্রম করছো, যেটা রাজনৈতিক কার্যক্রমের নামে তুমি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এখন তুমি চুপচাপ থাকো, তুমি আদালতের কাঠগড়ায় যাও, যা যা অপকর্ম করেছো সেইগুলোর জবাব দাও, সেগুলোর বিচার হোক, তারপরে তোমাকে নিয়ে আমরা চিন্তা করবো কি করা যায়। এটা নির্বাহী আদেশের ব্যাপার না, এটার ব্যাপার হচ্ছে তার কার্যক্রমকে স্থগিত করা, যেটা আওয়ামী লীগের প্রশ্নে আমরা করেছি। না হলে হবে কি, এই যে একটা স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতির প্রতিনিয়ত উত্তপ্ত হবে। এবং আপনারা জানেন যে এই জাতীয় পার্টি প্রশ্নে গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপরে যেই মাত্রায় আক্রমণ করা হয়েছে, তার জীবন চলে যেতে পারত। সে এই সময়ের গত কয়েক বছরের তরুণদের যে উত্থানের অন্যতম প্রধান মুখ নুরুল হক নূর, সেই নুরুল হক নূরের উপরে নৃশংস কায়দায় হামলা করা হয়েছে। এই বিষয়গুলোকে কোনোটাই বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। বোঝা যায় যে এখনও বিভিন্ন জায়গাতে তাদের এজেন্সির এজেন্ট রয়ে গিয়েছে, এটা বোঝা যায়। জি, জগলুল হাসান যেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে জাতীয় পার্টি সহ সব রাজনৈতিক দল বা যে কয়েকটি রাজনৈতিক দল আছে তাদেরকে যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে নির্বাচন করবে কারা, যদিও উনি বলেছেন আদালতের মাধ্যমে করা যেতে পারে। আর ফরিদুল হক যেটা বলছিলেন, আসলে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না, তারা একটা এজেন্সি, তারা অন্য একটি দেশের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করছে এবং তারা
সিকিউরিটির জন্য নিরাপদ নয়, তারা একটা থ্রেট। রাইট, ধন্যবাদ। তো প্রথমেই যেটা আর কি ওনার প্রসঙ্গে আসে যে পলিটিক্যাল পার্টি, জাতীয় পার্টি কি আসলেই রাজনৈতিক দল কি না, তাই না? এখন একটা রাজনৈতিক দল কখন আমরা বলবো যে সেটা একটা রাজনৈতিক দল? তার একটা পলিটিক্যাল আইডিওলজি থাকবে, তাদের একটা অর্গান থাকবে, তাদের একটা সাপোর্টার থাকবে, তাই না? বা কর্মী সমর্থক থাকবে এবং কিছু লিগ্যাল ফর্মালিটিস তাকে প্রো করতে হবে। সেই অনুযায়ী কিন্তু সে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে এবং করেছে। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা উনি বলেছেন যে তারা ফ্যাসিবাদের দোষর ছিল, অবশ্যই তাদের এই অ্যাকাউন্টেবিলিটি অনেক বড় সুবিধা, মানে ধরেন যে তারাই একটা ফ্যাক্টর ছিল যে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য, তাই না? একটা ইলেকশনে তো তারা যাওয়াতেই সেই ইলেকশনটা বৈধতা পেয়েছে। বাট এখন কথা হচ্ছে যে আপনি আমাদের সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন এটা কিন্তু একটা বাস্তবতাও আছে, এবং আপনি বিপ্লব এরকম আরও হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, রিকনসাইলেশন বলেও কিন্তু একটা কথা আছে যে আপনি বাস্তবতা বা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু ছাড় দিয়ে এসেছি। এখন ধরেন যে জাতীয় পার্টিকে আপনি ব্যান করলেন, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, তাহলে কি পলিটিক্যাল ব্যালেন্সটা এখানে রয়ে যাচ্ছে? বিএনপি এবং সঙ্গে কারা এটার বেনিফিশিয়ারি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন যে তারা একটা বার্গেনিং পয়েন্ট পেয়ে যাচ্ছে কিনা। তো তাদের পিআর পদ্ধতি পুশ করার জন্যে বা তারা যেটা সাপোর্ট করছে তাদের যে এজেন্ডা, এবং পুরো নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে, রাজনৈতিক প্রক্রিয়াটাকে পিছিয়ে দিয়ে ধরেন যে দেশে একটা টার্মোইল ক্রিয়েট করে, সেক্ষেত্রে তো তারা তখন একটা পাওয়ারফুল ওপেনিং যখন আমি একটু জাতীয় পার্টি নিয়ে একটা সম্পূর্ণ প্রশ্ন করি। ধরেন হাসিনার এই পতন যদি না হতো, তাহলে ওই আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পরে আজকে যারা আন্দোলন সেই সময় করেছে সবগুলো রাজনৈতিক দল সম্মিলিতভাবে, আজকে তাদের কি অবস্থাটা হতো এবং জাতীয় পার্টি ঠিক কোন অবস্থাটায় থাকতো? আর যদি জাতীয় পার্টি অবশ্যই বেনিফিশিয়ারি, সেই সময় বেনিফিশিয়ারি সে, এবং তারা তো ধরেন যে এবং সেই কারণেই যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যায়, তাহলে একই কারণে তো জাতীয় পার্টিটা করা যায় কিনা? জাতীয় পার্টি এখানে মেইন অ্যাক্টর না, সহযোগী, তাদেরকে সহায়তা করেছে এবং তারা যে লিভারেজটা দিয়েছে তাতে আওয়ামী লীগের বা ফ্যাসিবাদের তাদের কর্মকাণ্ড করতে সুবিধা হয়েছে। অবশ্যই এটা আপনাকে মানে মানতে হবে এবং স্বীকার করতে হবে। এবং সবচেয়ে বড় ক্রাইম যেটা করেছে, ওই ইন্ডিয়া থেকে এসে যে স্টেটমেন্টটা দিয়েছে জিএম কাদের, আমি তার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, উনি একজন অভিজ্ঞ পলিটিশিয়ান, উনি কিভাবে এই জিনিসটা উনি বলতে পারলেন আমাদের দেশে এসে, এবং এইভাবে একটা অন্য দেশের এজেন্ট হিসাবে যে নিজেকে পরিচয় দিলেন বা তার দলকে, এখানে তার অবশ্যই পলিটিক্যাল ক্রাইম বলেন বা যেটাই বলেন, আমি বলবো যে এটা রয়ে গেছে। আর উনি যেটা সিকিউরিটির কথা বললেন এটা অবশ্যই, বাট ইন্ডিয়ার ক্ষেত্রেও আমাদের মানে যে একটা বাস্তবতা রয়ে গেছে, যেটা হচ্ছে যে ইন্ডিয়া মে নট বি ইউর ফ্রেন্ড, বাট ইউ ক্যানট মেক ইন্ডিয়া এনিমি, জিওপলিটিক্যাল এবং অন্যান্য বাস্তবতার জন্য, জিওগ্রাফিক্যাল বা জিও স্ট্র্যাটেজিক্যাল যে বাস্তবতাগুলো আছে। বাট তার মানে এটা না যে তার কাছে আমাকে সাবমিট করতে হবে, আমাকে অবশ্যই আমার ন্যাশনাল ইন্টারেস্ট দেখতে হবে এবং সেটাকে কাউন্টার করতে হবে। বাট এই আপনি যদি তাকে এনিমি চিন্তা করে এবং তার সাথে ওপেন অফেন্সিভে আপনি যান, সেই ক্ষেত্রে আপনি কতটুকু সুবিধা আদায় করতে পারবেন সেই চিন্তার ব্যাপারটাও রয়ে গেছে। আচ্ছা, এখন যেটা আসে যে জাতীয় পার্টির ব্যাপারে, তো এরকমভাবে ধরেন যে আওয়ামী লীগ হয়েছে, জাতীয় পার্টি হয়েছে, আরেকটা পার্টি হবে, যেটা আমাদের সালাউদ্দিন সাহেব বলতে চেয়েছেন যে এরকমভাবে নির্বাহী আদেশে যদি এটা করা হয় এবং পরবর্তীতে ইলেকশনের জন্য যে সিচুয়েশনটা হচ্ছে, রাজনৈতিক দলশূন্য একটা নির্বাচন, সেটা কিন্তু খুব একটা যে বৈধতা বা সেটা খুব সুন্দর একটা পলিটিক্যাল প্রসেস হবে না। এবং উনি যেটা বলেছেন যে এই ব্যানগুলো বা এই নিষিদ্ধকরণগুলো সংসদের মাধ্যমে হোক, সেটা কিন্তু অন্যায় কিছু বলেননি উনি। এরকম নির্বাহী আদেশে যদি আপনি সংসদের মাধ্যমে না করে, আদালতের কথা বলেছেন যে, বা আদালতের কথা উনি বলেছেন, জনগণ তাদেরকে ভয় করে। হ্যাঁ, সেটাই তো। এই ইন্টারিম গভর্নমেন্ট এটা করাটা কি কতটুকু যুক্তিযুক্ত হবে? কারণ আপনি কিছু জিনিস তো আপনি ধরেন যে সংসদ থেকে হওয়া উচিত, সেটাই সুন্দর, এবং কিছু জিনিস আবার সংসদেরও বৈধতা নেই, তাই না? যেমন ধরেন যে আপনি কিছু মৌলিক চেঞ্জ যদি হয়ে থাকে, তো সেই ব্যাপারগুলো সংসদও কিন্তু পারেন না, সেটা গণভোটের মাধ্যমে করতে হয়, তাই না?
তো এখন যেটা হয়েছে যে উনি যেটা বলেছেন সেটা ম্যাচিউর পলিটিশিয়ান হিসাবে উনি ঠিকই বলেছেন। আমি সালাউদ্দিন যেটা সাহেবের বলবো, কথা বলছেন যে উনি এটাকে মানে এই আদেশের মাধ্যমে না করে সেটাকে আদালত বা সংসদের মাধ্যমে করার কথা বলেছেন। আমি সেটাই কাম্য। জি, একটা ধন্যবাদ গণতান্ত্রিক আপনাকে। দেশে। আমরা আরও একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তার আগে একটু ফরিদুল হক আপনার কাছে আরও একটা প্রশ্ন রেখে যেতে চাই। পিয়ার পদ্ধতি নিয়েই যেহেতু সামনে একটু সংশয় শঙ্কা, অনেকেই বলছেন যে এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে সামনে, তার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আসলে জামায়াতের কি লাভ হবে এবং বিএনপির কি ক্ষতি হতে পারে, পিয়ারটা নিয়ে আমরা একটু ডিটেইলে আলোচনা করতে চাই আপনার সঙ্গে। বিরতির পরে এসে আলোচনা করব। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম উত্তপ্ত রাজনীতির মাঠ নিয়ে। ফরিদুল হক, যে প্রশ্নটা বিরতির আগে করেছিলাম, একটু বিস্তারিত জানতে চাই, জামায়াতের কি লাভ হবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এবং বিএনপির কি ক্ষতি হবে, যেহেতু আমরা এটা নিয়ে একটু বিভিন্ন রকমের ব্যাখ্যা শুনছি। আচ্ছা, লাভ ক্ষতির ব্যাপারটা আমি পিয়ারের পক্ষ নিয়ে বলছি না। মানে পিয়ারের তো আমাদের পরিষ্কার পলিটিক্যাল অবস্থান আছে, দলীয় অবস্থান আছে। আমি যেটা আর কি এর বাইরে থেকে আসলে বলছি, লাভ ক্ষতির যে জায়গাটা, এটা মোটা দাগে আমাদের যদি পূর্বেকার নির্বাচনগুলোর রেকর্ড আমরা দেখি, তাহলে বোঝা যায় যে আমাদের দলগুলো যেই পার্সেন্টেজে ভোট পায়, দেখা যায় যারা জেতে তারা তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে আসন পায়, আর যারা হারে তাদের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ থেকে অনেক কম আসন পায়। এইরকম ঘটনা ঘটে, এটা বারবারই ঘটেছে এখানে। তো এতে করে দেখা যায় যে ধরেন একটা দল 10% ভোট পাইতেছে কিন্তু একটা আসন পাচ্ছে না, কিংবা হয়তো 2টা আসন পাইলো, কিন্তু 10% ভোট পেয়ে যদি আপনি পিয়ারে যান তাহলে তার আসলে 30টা আসন পাওয়ার কথা, পার্লামেন্টে তার 30টা আসন থাকার কথা। পৃথিবীর 90টার উপরে বেশি দেশে পিয়ার আছে, বিভিন্ন ফর্মে আছে পিয়ার। মানে পিয়ার আছে মানে সবারই লোয়ার হাউসে আছে, কিংবা শুধুই পিয়ার আছে এইরকম না ব্যাপারগুলো। ধরেন কোথাও মিক্সড সিস্টেমে আছে, কনস্টিটিউয়েন্সিও আছে, পিয়ারও আছে। আবার কোথাও ধরেন শুধু হয়তো আপার হাউসে আছে, কোথাও শুধু লোয়ার হাউসে আছে, এইরকম বিভিন্ন মিক্স পদ্ধতির মধ্য দিয়ে পেয়ার আছে। এটা তো আসলে একটা দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে এই জায়গাতে ওই রাষ্ট্রগুলো এসছে। কিন্তু আমাদের এখানে আমরা যেই কারণে পেয়ার প্রধানত চাইনি, মানে প্রধান, কিংবা ধরেন আমরা হয়তো বা আপার হাউসেও পেয়ার চাইতাম কিনা এই বিষয়টা ভাবনার ছিল, কিন্তু আপার হাউসের ব্যাপারটা কিন্তু আগেই আসলে বাংলাদেশের রাজনীতিতে চলে এসেছিল। বিএনপি প্রথম আপার হাউসের কথা বলেছে, তো বিএনপি যেহেতু বলেছে আমরা বুঝতে পারতেছি যে বিএনপি তো ধরেন এটা করে নিবে হয়তো বা। কিন্তু এটা তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না, এই যে আমি ওই জায়গাটাতে আসছি। তো যেহেতু এরকম জায়গাটা আসছে, তো তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে এটাও একটা সুযোগ, যদি পার্লামেন্টের মধ্যে একটা ব্যালেন্স হয় পাওয়ারের, তাহলে এটা খারাপ না। কিন্তু ব্যালেন্সটা করতে হলে শুধু একটা নামকাও আসতে আপার হাউস করলে হবে না। মানে ধরেন সংরক্ষিত নারী আসনের যে ব্যাপারটা ছিল, যে আসনের অনুপাতে নারী আসন বন্টন হচ্ছে, ওইভাবে যদি আসনের অনুপাতে আপার হাউসের আসন বন্টন হয় লোয়ার হাউসের আসনের অনুপাতে, তাহলে এটা কোনো ফাংশন করবে না। মানে কোনো ব্যালেন্স ক্রিয়েট করবে না, একই হলো, এক পেশেই হয়ে গেল। তখন আমরা আসলে বলেছি যে আপার হাউসটা অন্তত পিয়ার করা হোক। আরেকটা ব্যাপার হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া, গণতান্ত্রিক চর্চায় যাওয়া, এটা আসলে একটু ধাপে ধাপে যাওয়ার ব্যাপার আছে, ধীরে ধীরে যাওয়ার ব্যাপার আছে। এটা যদি হঠাৎ করে আপনি পুরোটা চাপিয়ে দিতে চান, তাহলে অনেকগুলো মানে প্রবলেম হইতে পারে। তো সেই জায়গা থেকে ধরেন আমরা এখন পর্যন্ত ধরেন জুলাই সনদে বলেন কিংবা ইয়েতে বলেন, আমরা এমন কোনো জিনিস আসলে বলিনি যে জিনিসটা ধরেন হঠাৎ করে আপনার কাছে আসছে। ধরেন পার্লামেন্টের একটা ধরেন জবাবদিহিতা থাকা, আপনার পার্লামেন্ট আপনার ধরেন নির্বাহী বিভাগের থেকে স্বাধীন থাকা, কিংবা বিচার বিভাগ নির্বাহী বিভাগের থেকে স্বাধীন থাকা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকা, এইটা একদম ডেমোক্রেসির বেসিক আইডিয়া। পৃথিবীব্যাপী এটা চর্চিত, বহু বছর ধরে চর্চিত, শত শত বছর ধরে চর্চিত। অতএব এই জিনিসগুলো আমাদের এখানে ছিল না, এই জিনিসগুলো চাও। এবং ডেমোক্রেসির জায়গাটা হচ্ছে যে যত আপনি ভারসাম্য তৈরি করতে পারবেন, তত আসলে জিনিসটা ভালো হবে। মানে ভারসাম্য না থাকলে যেটা হয়, এটার উদাহরণ একটা খুব জরুরি এটা দেওয়া, যে 72-এর সাংবিধানিক যে সংকটের জায়গাটা হচ্ছে সকল ক্ষমতা আপনি একটা জায়গায় দিয়ে রাখলেন। তো সব ক্ষমতা যখন একজনের কাছে থাকে, ধরেন ব্যাপারটা ওই কি, যে ধরেন আমরা এখানে 1 ঘন্টা কথা বলতেছি, ধরেন আমাকে যদি আপনি 50 মিনিট কথা বলতে দেন, উনি যদি 10 মিনিট বলে, তাহলে উনি আসলে রেগে গিয়ে উল্টাপাল্টা কথা বলবে, কারণ আমি তো ওনার কথা কেড়ে নিছি। তো এটা হচ্ছে ন্যাচার। তো আপনি ধরেন সমাজে বিভিন্ন স্টেক থাকবে, সব ক্ষমতা যখন একজন নিয়ে যাবে, বাকিরা ক্ষমতাহীন হয়ে যায়, তখন ওই ক্ষমতাটার যখন পতন হয়,
তখন অবিসম্ভাবীভাবে এইখানে একটা সংঘবদ্ধ শক্তি যারা থাকে তারা ক্ষমতায় আসে এবং আমরা বারবার দেখছি যখনই পতন হয়েছে সেনাবাহিনী ক্ষমতায় আসছে এবং এটা কিন্তু ৭২ সালে কিংবা ৭৩ সালে বদরুদ্দিন ওমর সাহেব বলে গিয়েছিলেন যে এই পরিস্থিতির পরে যখনই পতন হবে তখন কিন্তু সেনাবাহিনী ক্ষমতায় আসবে, যেটা গণতন্ত্রের জন্য কোনোভাবেই ভালো না। তো এই যে ধরেন ইমব্যালেন্সটা, তা আমরা চেষ্টা করেছি যে ব্যালেন্সটা যে যত বেশি করা সম্ভব হয় এর মধ্য থেকে যত বেশি ব্যালেন্স করা যায় সেই জায়গা থেকে ধরেন লোয়ার হাউসে পিআর আমাদের কাছে যৌক্তিক মনে হয়নি যে আমাদেরকে আরও কয়েক টার্ম আসলে যাওয়া দরকার এবং আপার হাউসের পিআরটা যেহেতু সরাসরি ভোটারের উপরে এই মুহূর্তে ধরেন ইম্প্যাক্ট পড়বে না, মানে ভোটারকে আলাদা করে ধরেন হিসাব করতে পারেন, সে তার ভোটটাই দিবে, ওই ভোটটার পার্সেন্টেজটা ওইখানে ধরেন ইয়ে করবে। ধন্যবাদ। আমরা একটু জগলুল হাসান আপনার কাছ থেকে শুনে আসতে চাই, পিআরের বিষয়ে কি ক্ষতি হবে পিআর নির্বাচন হলে বিএনপির জন্য? না, পিআরের যেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল কালচার যেটা গ্রো করেছে এবং যেটাতে আমরা প্র্যাকটিস বা হ্যাবিচুয়েটেড, তো সেখানে তো একটা মেজর চেঞ্জ এটা যদি আপনি বলেন তো সেটার জন্য কি এই সিচুয়েশনটা রেডি কিনা। আমি যেটা বলছিলাম যে ওই পলিটিক্যাল প্লাস্টিসিটির কথা যেটা বলছিলাম যে এতগুলো চেঞ্জ একসাথে, উচ্চকক্ষ নিম্নকক্ষ পিআর, এই এত ম্যাসিভ চেঞ্জে যে আপনি পরে আবার এগুলোকে শুধু চেঞ্জ করলেই তো হবে না, তাই না? তো এগুলোকে আপনার ধারণ করতে হবে এবং এগুলোকে আবার আপনি সিস্টেমেটিক্যালি ওয়ার্ক করতে হবে, রাইট? তো ফার্স্টেই এই কোশ্চেনটা রয়ে যায় যে আমরা একটা চেঞ্জে যাব এবং একটা মেজর চেঞ্জ এরকম সেটা আবার ধরেন যে এটা তো আপনি এমনিই পারবেন না, তাই না? আপনাকে এটা গণভোটের মাধ্যমে করতে হবে। এটা তো আপনার সংসদেও বোধহয় এটা নির্বাচন কমিশন বলেছে যে এটা সংবিধানে নাই, সংবিধানে না থাকলে আবার গণভোটের মাধ্যমে করতে হবে। তো আপনি আরেকটা ইনভাইট করছেন ইভেন্ট, তাই না? এতগুলো ইভেন্টের মধ্যে যেটা বললাম এমনি একটা টেন্স সিচুয়েশন, দিস ইজ ওয়ান। তারপরে আরেকটা হচ্ছে যে আপনি পিআর পদ্ধতিতে যেটা হচ্ছে যে আপনি সব পার্টি আসবে, সেটা আপনি দেখেন তো এটা একটু জাতীয় সরকার টাইপ, তাই না? যে সরকারটা হচ্ছে যে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যে স্পিরিট বা ধরেন যে ওয়ান পার্টি গভর্নমেন্টের যে তাদের যে একটা মানে স্পিড বা তাদের যে একটা ডমিনেশন বা সেটা থাকে, সেটা কিন্তু থাকে না এখানে। কিন্তু গুড সাইড অবশ্যই বিভিন্ন সব পার্টি করতে পারে, বাট আপনি যদি বলেন ডেমোক্রেসির যে বেসিক সংজ্ঞা আছে, ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, বাট এখানে তো হচ্ছে অফ দ্য পলিটিক্যাল পার্টি, বাই দ্য পিপল, ফর দ্য পলিটিক্যাল পার্টি। কারণ আপনি কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল যে লিডারশিপ এবং একটা পলিটিক্যাল আইডিওলজি যে পার্টির থাকে সেটা ইনফিউজ করা, জনগণকে উদ্বুদ্ধ করা, এটা কি পিআর পদ্ধতির যে গভর্নমেন্ট সেটা কি মানে সেটা কি হবে? সেটা কিন্তু হবে না। এবং এখানে যে ডেমোক্রেসির কিন্তু খালি শুধু পলিটিক্যাল প্রসেসই না, ব্যক্তির বিকাশ বা নেতৃত্বের বিকাশ এবং পলিটিক্যাল যে আইডিওলজি সেটা যে মানুষের ভিতরে ইনফিউজ করা, সেই জিনিসগুলো কি এখানে হবে? তো এই জিনিসগুলো কিন্তু চিন্তার অবসরপ্রাপ্ত জগলুল হাসান, ফরিদুল হক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।